সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে চলে যাচ্ছি পুরো খবরে। চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। বৃহস্পতিবার রাতে ৭৭ বছর বয়সে থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতালে মৃত্যু হয় তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। জুন মাসে বিভাগে মৃত্যু হয়েছে ১৮০ জনের, যা এর আগের ২ মাসের চেয়ে কয়েক গুণ বেশি। এর জন্য নাগরিক সমাজ দুষছেন চিকিৎসা ব্যবস্থাকে, আর চিকিৎসকরা দায়ী করছেন রোগী ও স্বজনদের অসচেতনতাকে। বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ এপ্রিল। এরপর ২ মাসে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা যায় মাত্র ২১ জন। কিন্তু জুন মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮০ জনে, যার মধ্যে ১০৫ জন ছিলেন কোভিড পজিটিভ। বাকি ৭৫ জন মারা যান করোনার উপসর্গ নিয়ে। ১৮০ জনের মধ্যে শুধু বরিশাল মেডিকেলেই মারা গেছেন ১২১ জন, যার মধ্যে ৪৬ জন করোনায় ও ৭৫ জন উপসর্গে মারা যান। প্রাণহানি বাড়ায় বেহাল চিকিৎসা ব্যবস্থাকে দুষছেন নাগরিক সমাজ। ওভারঅল যে দায় সেটি অবশ্যই সরকারের, স্বাস্থ্য বিভাগেরও এখানে দায় রয়েছে, কারণ তারা একটা বিভাগীয় মেডিকেল কলেজে এখন পর্যন্ত আমরা দেখছি না যে কোনো হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বা যে বিষয়গুলি এখানে রোগীকে সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন সেই বিষয়গুলি সাপ্লাই দিচ্ছে। জনবল ও যন্ত্রপাতি সংকটের বিষয়টি সামনে আনছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য কর্মকর্তার দাবি, মৃত্যু বাড়ছে রোগী ও স্বজনদের অসচেতনতার কারণে। লাগবে আমাদের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আমাদের লাগতেছে অক্সিজেন কনসেন্ট্রেটর। এই জিনিসগুলো আমাদের যেহেতু আগে জানাও ছিল না, আমাদের এখানে কিন্তু ক্রয় করাও হয় নাই। আমাদের অনেক কিছু জানে যে আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের জনবলের সীমাবদ্ধতা আছে, এই সব কিছু মিলে আমরা কোনোভাবে চালিয়ে যাচ্ছি। মৃত্যুর একটি বড় কারণ হলো আমাদের রোগীদের অসচেতনতা। কারণ আমাদের অনেক রোগী জানে না যারা কোন সময় আমাকে হসপিটালে যেতে হবে, বিশেষ করে যারা কোভিড আক্রান্ত। সুতরাং তারা যদি সময় মতো হসপিটালে যায়, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই মৃত্যুটা এড়ানো সম্ভব। বরিশাল বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭২২ জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আত্মগোপনে থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। অবস্থান শনাক্ত করে দ্রুত তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলিকে গ্রেপ্তারের পর শাহেদের জালিয়াতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথাও জানায় তারা। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানে অনুমোদনহীন টেস্ট কিট ও ভুয়া রিপোর্ট পাওয়ার কথা নিশ্চিত করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয় ৮ জনকে।
মঙ্গলবার রাতে অনিয়ম ও প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে প্রধান করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয় উত্তরা পশ্চিম থানায়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয় হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলিকে। র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদের করোনা জালিয়াতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিবলি এবং গ্রেফতারে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বিশেষ করে করোনা সংক্রান্ত যে সকল অনিয়ম, এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল মাস্ক, এই ধরনের বিষয়ে উনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করেছেন। প্রধান আসামি শাহেদ আত্মগোপনে থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল ভবনের ভাড়া পরিশোধ করেছেন বলেও জানিয়েছে র‍্যাব। তাকে ধরতে অভিযান চলছে। শাহেদ করিম বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। বিবিধ অবৈধ সম্পদের মালিক হওয়ার কারণে উনি ওনার যে সম্পত্তি আছে, ওনার যে টাকা পয়সা আছে, যেটা উনি অবৈধভাবে অর্জন করেছেন, এইগুলা উনি মূলত ব্যবহার করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন। আর আপনারা জানেন, ওনাকে গ্রেফতারের জন্য আমাদের সকল প্রকার অভিযান অব্যাহত আছে। শাহেদের স্ত্রীর অভিযোগ, নিজের পরিবারের সঙ্গেও প্রতারণা করেছেন এই ব্যক্তি। আমি কোনোদিনও এমন চাই নাই যে মানে উনি পার পেয়ে যাক, এটা আমরা কোনোদিন কেউ চাইনি আমাদের ফ্যামিলি থেকে। উনি ইভেন ওনার ফ্যামিলির সাথে যে আমার কথা হচ্ছে, ওনার খালার সাথে বা মুরব্বী যারা আছেন, সবার একটাই কথা আছে, না অপরাধ করলে শাস্তি পাবে। এদিকে শাহেদের বিদেশ যাওয়া বন্ধে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে র‍্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও তার সহযোগীদের ব্যাংক হিসেব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সব ব্যাংকে চিঠি দিয়ে এই নির্দেশনা দেয়। অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক হিসেবে 30 দিনের জন্য লেনদেন বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি অস্বাভাবিক লেনদেনের কোনো তথ্য পেলে তাও জানাতে বলেছে BFIU। এদিকে শাহেদের বিরুদ্ধে শিগগির অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের সচিব দিলওয়ার বখত। মঙ্গলবার উত্তরা শাখায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, 6000-এরও বেশি করোনার ভুয়া রিপোর্টের প্রমাণ মিলেছে। রিজেন্ট হাসপাতালে ভর্তি করোনা অসুস্থ যুক্তরাষ্ট্রে অবস্থানের অজুহাতে দুর্নীতি দমন কমিশনের তলবে হাজির হননি বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু। উকিলের মাধ্যমে বক্তব্য পাঠিয়েছেন তিনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় এই বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে দুদক। N95 মাস্ক কেলেঙ্কারি সহ স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তাকে তলব করা হয়। মাস্ক, পিপিই এবং চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অভিযোগে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির পিটুকে 1 জুলাই তলব করে দুদক। বৃহস্পতিবার সকাল 10টায় মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির পিটু দুদকে হাজির হলেও আসেননি ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু। বিদেশে অসুস্থ অবস্থায় থাকায় উকিলের মাধ্যমে লিখিত বক্তব্য দুদকের কাছে উপস্থাপন করে মিঠু। উনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে উনি আমাদের কাছে স্ক্যান করে পাঠাইছে, আমরা মোটামুটি ওটা জমা দিচ্ছি, এখানে আমাদের কাছ থেকে রাখছে, এইটুকুই আমাদের নেয়ার। এই সম্পর্কে এটার সাথে কোনোভাবেই জড়িত না। তলবের বিপরীতে বিতর্কিত ঠিকাদার মিঠুর আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব আইনসিদ্ধ নয় বলে জানিয়েছে দুদক। মিঠু আসলেই যুক্তরাষ্ট্রে কিনা বা কোথায়, এসব বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ। বিদেশ থেকে কোনো দপ্তরে কোনো পত্র পাঠাতে হলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং কার সম্মুখে সেটি স্বাক্ষর করা হয়েছে সেটি প্রত্যয়ন করে পাঠাতে হয়। সেই প্রক্রিয়ায় আসেনি বলে সেটি দুদক কর্তৃক গ্রহণ করা হয়নি। স্বাস্থ্য বিভাগের নানা ক্ষেত্রে প্রভাব খাটিয়ে চিকিৎসা সরঞ্জাম বিক্রয়ের অভিযোগ থাকলেও জিজ্ঞাসাবাদ শেষে মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির পিটু তা নাকচ করে দেন। আমরা কোনো সাপ্লাই করিনি ভাইয়া, সরি। আপনারা জেনে দেখেন যে সিএমএডি যান, তারা কি সাপ্লাই করেছে, কাকে কাকে সাপ্লাই করেছে। মাস্ক, পিপিই সহ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতালি থেকে ফেরত পাঠানো 147 বাংলাদেশি দেশে ফিরেছে। রাত 2:30টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এদের মধ্যে এক শিশু ও 50 নারী রয়েছেন।
ফ্লাইটটিতে আরও কয়েকটি দেশ থেকে আসা যাত্রীও ছিলেন। তবে অন্য দেশ থেকে আসা যাত্রীদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়, আর ইতালি ফেরতদের করা হয় স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিকভাবে কারো শরীরে করোনা উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা শেষে তাদের আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সেখানে বিদেশের আদলে 14 দিনের কোয়ারেন্টিন ব্যবস্থা করা হয়েছে। বুধবার ইতালির রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে দুটিতে ভিন্ন ফ্লাইটে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নামতে দেয়নি ইতালি। পরে তাদের ফেরত পাঠানো হয়। প্রত্যেককে কোয়ারেন্টাইন করা হবে। এর মধ্যে 50 জন মহিলা আছেন এবং বাকি সবাই পুরুষ। টোটাল 147 জন আছেন। বাকিরা এখনো আসেননি। প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডক্টররা আছেন ওনাদেরকে এখন পর্যন্ত 147 জন আমাদের কাছে হ্যান্ডওভার করেছেন। দেশে করোনা শনাক্তের 124তম দিনে মৃত্যু হয়েছে আরও 41 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2238 জনে। এছাড়া 15,632 নমুনা পরীক্ষায় নতুন করে 3,360 জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 84,544 জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন 41 জন। এর মধ্যে 29 জন পুরুষ ও 12 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন 38 জন, বাকি 3 জন বাড়িতে। পুরুষ মৃত্যুবরণ করেছেন 1770 জন এবং নারী 468 জন। শতাংশ বিবেচনায় পুরুষ মৃত্যুর হার 79.09% এবং নারী 20.91%। সারা দেশে 76টি পরীক্ষাগারে 24 ঘণ্টায় আরও 15,632 জনের করোনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছে 3,360 জনের। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা 1,75,494 জন। শনাক্তের হার 21.49%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 3,706 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.17%। করোনা সংক্রমণ রোধে সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সঠিকভাবে ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাগম এড়িয়ে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন। পরিবারের শিশু এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন এবং সকলেরই মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে হাঁটুন, ব্যায়াম করুন, পুষ্টিকর খাদ্য খান। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আমিষ সমৃদ্ধ খাবার, ভিটামিন, টাটকা শাকসবজি, ফলমূল নিয়মিতভাবে গ্রহণ করুন। সাথে প্রাণীজ আমিষও রাখুন, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় হটলাইনে ফোন করে চিকিৎসা সেবা নেওয়ারও আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মৃত্যুর হার নিয়ন্ত্রণ চেষ্টায় সফল বাংলাদেশ। এই মাসের পরে দেশে করোনার প্রকোপ কমার ধারণাও সঠিক। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, দেশে সবাই আরো সচেতন হলে করোনা মোকাবেলা সহজ হতো। শেষ হলো একাদশ সংসদের অষ্টম ও বাজেট অধিবেশন। মানুষের জীবন সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ যখন উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছিল তখনই করোনা ভাইরাস সবকিছু স্থবির করে দিয়েছে। তারপরও অর্থনীতির চাকা সচল রাখতে বড় অঙ্কের বাজেট ঘোষণা হয়েছে। তিনি বলেন, দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেশি, তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলির মৃত্যু হার প্রতিনিয়ত সেখানে যে হারে মৃত্যুবরণ করছে, আমরা কিন্তু এখানে চেষ্টা করেছি যতদূর সম্ভব মানুষকে রক্ষা করা এবং মৃত্যু হার কমানো। সেই ক্ষেত্রে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনাও নিয়েছি এবং পদক্ষেপও নিয়েছি এবং তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। কিছু কিছু রিসার্চ ইনস্টিটিউট সিঙ্গাপুর থেকে শুরু করে অন্য জায়গায় বাংলাদেশ সম্পর্কে যে কথাটা বলেছিল সেটাই দেখা গেছে যে মে মাসের পর থেকে আস্তে আস্তে এখানে বাড়বে এবং এই জুলাই মাস পর্যন্ত এটা বাড়তেই থাকবে, তারপর হয়তো একসময় আবার কমবে। আবার করোনাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ত্রাণ সহায়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় তার দল সবসময় সাধারণের পাশে দাঁড়ায়, কিন্তু কোনো ব্যক্তি কাজ না করেই
ঘরে বসে সরকারের সমালোচনায় বেশি পারদর্শী। আমাদের তো অনেক রাজনৈতিক দল আছে, সমালোচনা অনেকে করে যাচ্ছে, এমনকি বহু এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক বর্তমানে কতজনকে চোখে পড়ে তারা কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়ে? স্বাস্থ্য খাতে দুর্নীতি অনিয়ম প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ৭৫-এর পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশ শাসন করেছে তারা মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে। এখন দুর্নীতি সমাজের রন্ধে রন্ধে, তাই সহজেই তা দূর করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি, আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি। বন্ধ পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরনো পাটকলগুলো লাভজনক করা সম্ভব নয়, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে এগুলোকে আধুনিকায়ন করে আবার চালু করা হবে। ৯ কার্য দিবসের এই অধিবেশনে চলতি অর্থ বছরের বাজেট ছাড়াও 5টি বিল পাশ হয়। আজকে যে খবরগুলি পাচ্ছেন, নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের জুনে শেষ হচ্ছে না পদ্মা সেতুর কাজ। করোনার কারণে 6 মাস পিছিয়ে 2021 সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্য ঠিক করেছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া জুনের মধ্যে সবগুলো স্প্যান বসানোর কথা থাকলেও সম্ভব হয়নি। বর্ষা শেষে আসছে ডিসেম্বরের মধ্যে সেটি সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক। সবশেষ 31 নম্বর স্প্যানটি বসানোর পর পদ্মা সেতু 4.5 কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। এতে 6.15 কিলোমিটারের মূল সেতুর 2/3 বেশি এখন মাথা তুলে আছে নদীর বুকে। 2014 সালের নভেম্বরে কাজ শুরুর পর গত 5 বছরে সামনে এসেছে নানা প্রতিবন্ধকতা, এর বেশিরভাগই প্রাকৃতিক, তারপরও থামেনি কাজ। প্রমত্তা পদ্মার তীব্র স্রোত, অত্যধিক পলি আর মাটির গাঠনিক ভিন্নতা স্বপ্নের এই সেতু নির্মাণে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে, যার সর্বশেষ সংযোজন করোনা ভাইরাস। এতে 2021 সালের মাঝামাঝিতে কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে সেতু কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ে শেষ হবে পদ্মা সেতুর কাজ। চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রায় 1000 চীনা নাগরিক কাজ করছেন। তাদের মধ্যে 332 প্রকৌশলী ও টেকনিশিয়ান ফেব্রুয়ারিতে চীনে গিয়ে করোনার কারণে আটকা পড়েছিল। এতেই কমতে থাকে কাজের গতি। এছাড়া মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 4 মাস পার হলেও পরিস্থিতির ততটা উন্নতি হয়নি। এ পরিস্থিতিতে দেশে বিদেশের প্রকৌশলী ও শ্রমিকদের প্রকল্প এলাকায় আবাসনের ব্যবস্থাও করা হয়েছে, তারপরেও কাজের গতি স্বাভাবিক হয়নি। করোনা ভাইরাস কবে মুক্তি পাবো তার কোনো দিক নির্দেশনা পাচ্ছি না, যার জন্য আমাদের রিশিডিউল তো লাগবেই, কোনো সন্দেহ নাই। এবং এটা কতদিন লাগবে এখন আসলে সঠিক করে বলা খুব মুশকিল। তবে আমরা চেষ্টা করব 21 সাল যেন পার না হয়। 41টি স্প্যান বসানোর কথা ছিল জুনের মধ্যে, কিন্তু এখনো 10টি বসানো বাকি। প্রকৌশলীরা জানান, ভরা বর্ষায় পদ্মার মাওয়া প্রান্তে এখন তীব্র স্রোত, যার গতিবেগ প্রতি সেকেন্ডে 2.25 মিটার, কিন্তু স্প্যানবাহী ক্রেনের সক্ষমতা 1.52 মিটার। তাই বর্ষা শেষ না হওয়া পর্যন্ত নদীতে স্প্যান বসানো কঠিন। 2021 জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সেই পরিকল্পনার অংশ ছিল যে আমরা জুনের মধ্যে সবগুলা স্প্যান আমরা বসাবো। এখনো 10টা স্প্যান বাদ আছে। এখন আমরা পরবর্তীতে আমাদের যে নতুন রিশিডিউল করেছি, এতে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে সবগুলা স্প্যান বসানো হবে। জুন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 80.5%, যার মূল সেতু 89 ভাগ আর নদী শাসন হয়েছে 73 ভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। অনুমোদন ছাড়াই 4টি শাখা ক্যাম্পাস চালাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। বিষয়টি নজরে আসে তাদেরকে শোকজও করেছে বোর্ড। তবে শুধু সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজই নয়, অনুমোদন ছাড়া ক্যাম্পাস চালানোর জন্য আরও 1/2 স্কুলকে শোকজ করা হবে। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বাড়িধারার এই ক্যাম্পাসে 3500 শিক্ষার্থী পড়াশোনা করে, অথচ এই ক্যাম্পাসের কোনো অনুমোদন নেই। এরকম মিরপুর উত্তরায় আরও 3টি ক্যাম্পাস অনুমোদন ছাড়াই চালাচ্ছে স্কুলটি।
তাদের শুধুমাত্র মালিবাগের ক্যাম্পাসটির অনুমোদন আছে। অনুমোদনহীন ক্যাম্পাসের বিষয়টি নজরে আসায় এরই মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে শোকজ করা হয়েছে। আমাদের দৃষ্টিতে এটি এসেছে যে সাউথ পয়েন্ট স্কুলের কয়েকটি ক্যাম্পাস আছে, যে ক্যাম্পাসগুলি যেভাবে অনুমোদন নেওয়া দরকার বিধি মোতাবেক সেভাবে তারা অনুমোদন নেয়নি। স্কুল কর্তৃপক্ষ স্বীকার করছে, তবে তারা বলছে অনুমোদন নেয়ার জন্য আবেদন করেছে তারা। পরে ওনারা অ্যাপ্লিকেশন নিয়েছেন এবং প্রসেসিং চলছে এবং আমাদেরকে ডেটও দিয়েছে যে ইন্সপেক্টর যাবে, প্রত্যেকটা শাখা চেক করে আসবে, আসার পরে ওনারা আর কি অনুমতি দিবেন। এই স্কুলের মতো অনেক নামী স্কুলেরই অনুমোদনহীন শাখা ক্যাম্পাস আছে। বোর্ড বলছে অনেকে আবার অনুমোদন ছাড়াই শাখা শ্রেণীর কার্যক্রম চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যেরও অভিযোগ আছে। শিক্ষা বোর্ড বলছে এদের তালিকা করা হচ্ছে, সবাইকে চিঠি দেয়া হবে, এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এগুলি আসলে অবৈধ কার্যক্রম, আমরা এগুলি ফাইন্ড আউট করবার চেষ্টা করছি এবং এই সকল যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ যে ব্যবস্থা যেটি আছে সেটি আমরা অবশ্যই গ্রহণ করব। অনুমোদন ছাড়া সামনে যাতে আর কোনো স্কুল ক্যাম্পাস না খুলতে পারে সে বিষয়েও নজরদারি জোরদার হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক টানাপোড়েন গত বছর ধরেই, তার উপর করোনার ধাক্কা, গভীর সংকটে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ার। আর্থিক দেনা ছাড়িয়েছে 700 কোটি টাকা। এমন পরিস্থিতিতে সংকট কাটিয়ে নিয়মিত ব্যবসায় ফেরা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। 2010 সালে আভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট শুরুর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে বেসরকারি রিজেন্ট এয়ার। 1 বছর ফ্লাইট পরিচালনা শেষে আন্তর্জাতিক গন্তব্যে পাখা মেলে। গত বছরের শুরু থেকেই আর্থিক টানাপোড়েনের শুরু, যা গত 5 মাসে প্রকট আকার ধারণ করে। এ সময়ে বৈমানিক সহ কর্মকর্তা কর্মচারীদের বেতনও দিতে পারেনি এয়ারলাইন্সটি। ভাড়ায় আনা 6টি উড়োজাহাজের 4টি মেয়াদের আগেই ফিরে গেছে। সবগুলো এয়ারক্রাফটই দিয়েছে এবং তারা চাইলেও মার্চ মাসে প্লেন অপারেট করতে পারত না। যে দুইটা আছে, দুইটা এয়ারক্রাফটেরই একটা সি চেক ডিউ আর একটা ল্যান্ডিং গিয়ার ডিউ, আর যে এয়ারক্রাফট সার্ভিসেবল ফ্লাইয়েবল সে এয়ারক্রাফটটা ফেরত চলে যাচ্ছে। গত বছরের জুলাই পর্যন্ত রিজেন্টের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা 115 কোটি 50 লাখ 41 হাজার টাকা। উড়োজাহাজ লিজ ও সরকারের বিভিন্ন ট্যাক্স বাবদ এই অঙ্ক ছাড়িয়েছে 700 কোটি টাকা। আমরা বন্ধ করছি হচ্ছে ফ্লাইট মার্চ মাসে, আমরা মে মাসে ওদেরকে জানুয়ারি স্যালারি ডিসবার্স করছি। এখন আপনি আমাকে খুব কমন সেন্সের জায়গা থেকে বলেন, ধরেন আমি মার্চে গিয়ে এয়ারলাইন বন্ধ করছি, আমি আর এয়ারলাইন শুরু করবো না বা করার কোনো ইচ্ছা নাই, সেই ক্ষেত্রে আমি ওনাদের জানুয়ারি বেতনটা মে মাসে কেন দিব? আমি মে মাসে না দিলেও পারতাম। রিজেন্ট কর্তৃপক্ষ আশার বাণী শোনালেও ভিন্ন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন সংকট কাটিয়ে নিয়মিত ফ্লাইটে ফেরা কঠিন। এটা খুবই শঙ্কার কথা যে রিজেন্ট এয়ারলাইন্সের মতো একটা এয়ারলাইন্স এখন একটা সংকটময় মুহূর্তে এসে দাঁড়িয়েছে। এই সময় আমরা কিভাবে এই এয়ারলাইন্সগুলোকে সহায়তা করতে পারি, রাষ্ট্রকে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে এবং একটা ন্যাশনাল এয়ারলাইন্স পলিসি এখানে থাকা দরকার। বৈমানিকদের বেতন ও বিবেচকের পাওনা পরিশোধে রিজেন্ট এয়ার কর্তৃপক্ষকে তাগিদ দিচ্ছে বিমান মন্ত্রণালয়। আমরা তাদের সাথে একাধিকবার মিটিং করেছি, সময় দিয়েছি, তারা সময় নিয়েছে, কিন্তু তারা তো টাকা দেয়নি। আসলে এয়ারই সামর্থ্য মনে হয় তাদের এখন নাই। আর ডোমেস্টিকে স্থায়িত্ব না করে তারা সুইচ ওভার করে চলে যায় ইন্টারন্যাশনাল গেলেই কিন্তু ওরা বিপদে পড়ে। গত 20 বছরে দেশে 10টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও টিকে থাকতে পারেনি 7টি। সবশেষ 2014 সালে বন্ধ হয়ে যায় বেসরকারি ইউনাইটেড এয়ারলাইন্স। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগিতায় নেমেছে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ অনেক দেশ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশও, শুরু করেছে নীতি নির্ধারণ। তবে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাংলাদেশের গতি কম বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছর ভারতে বিদেশিরা বিনিয়োগ করে $5,055 কোটি, ইন্দোনেশিয়ায় 2,342 ও ভিয়েতনামে $1,612 কোটি, আর বাংলাদেশে আসে মাত্র $159 কোটি। বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান 168তম, যেখানে ভারত 63, ভিয়েতনাম 70 ও ইন্দোনেশিয়া 73তম। এই পরিসংখ্যান বাংলাদেশের তুলনায় ওইসব দেশের ব্যবসার পরিবেশ অনেক ভালো বলেই ইঙ্গিত করে।
জাতিসংঘের সংস্থা আংটাডের হিসাবে এবছর বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগ কমতে পারে 40%। তবে আশার আলো দেখাচ্ছে জাপানি, ইউরোপীয়, আমেরিকান কোম্পানিগুলোর চীন ছাড়ার উদ্যোগ। তাই এসব কোম্পানিকে পেতে প্রতিযোগিতায় নেমেছে এশিয়ার অন্য দেশগুলো। কৌশল নির্ধারণ শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎপাদনমুখী খাতকে চাঙ্গা করতে ঘোষণা করেছেন $6 বিলিয়ন প্রণোদনা। প্রস্তুত হচ্ছে 3.5 লাখ একর জমি, শিথিল হয়েছে শ্রম আইনের শর্ত। পরিকল্পনা হচ্ছে কর ছাড়ের প্রায় 1000 কোম্পানিকে ভারতে আসার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। তবে এরই মধ্যে বড় সফলতা পেয়েছে ইন্দোনেশিয়া। চীন থেকে মার্কিন কারখানা সরিয়ে নিতে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই প্রস্তাব দেয় জাকার্তা। বরাদ্দ করেছে 4000 একর জমি, আর তাতেই 27টি কারখানা সরানোর সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন দক্ষিণ কোরীয় জায়ান্ট এলজিও চীনের কারখানা সরাচ্ছে ইন্দোনেশিয়ায়। করোনা নিয়ন্ত্রণে রেখে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম। স্পেশাল টাস্কফোর্স করেছে দেশটি। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্প্রতি হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি হ্যানয়ের অন্যতম শক্তি। অন্যদিকে জাপানি বিনিয়োগ পাওয়ার আশা করছে বাংলাদেশ। বাজেটে পুঁজিবাজারে অনিবন্ধিত কোম্পানির কর্পোরেট কর কমেছে 2.5%। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক অঞ্চলে 2000 একর জমি প্রস্তুত করছে বেজা। তো বাংলাদেশকে খুব দ্রুত এই ধরনের তৎপরে যেতে হবে। আমরা জানি যে বিডা, বেজা তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে, কিন্তু সচেতনতার পরপরই প্রোগ্রাম রোল আউট করতে হবে। বর্তমানে যে প্যান্ডেমিক হয়েছে তাতে মুভমেন্ট যদি হয় তাহলে সেটা কি হবে সেগুলো আমরা বিবেচনা করার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ সবগুলি বাড়ুক। বিশ্লেষকরা বলছেন ব্যবসার পরিবেশে পিছিয়ে থাকলেও কূটনীতির দক্ষতার উপর নির্ভর করছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না পদ্মা মেঘনায়। দিনভর জাল ফেলেও খরচ উঠাতে পারছে না জেলেরা। এদিকে ঘাটগুলোতে মাছের আমদানি না হওয়ায় অলস সময় কাটাচ্ছেন আড়তদাররা। ইলিশের আশায় দিনরাত নদীতে জাল ফেলছেন জেলেরা। সারাদিন নৌকা ভাসিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতি বছর এই সময় মেঘনা নদী থেকে চাঁদপুরের জেলেরা ইলিশ ধরলেও এবছর মৌসুমের শুরুতে মাছ না পেয়ে হতাশ তারা। অনেক সময় শূন্য হাতে জাল নৌকা নিয়ে ফিরতে হচ্ছে তাদের। মাঝে মধ্যে ইলিশের দেখা মিললেও তাতে নৌকার খরচে উঠছে না। এই অভিযান দিয়া যে মাছের যে ফলন বাড়ার কথা ছিল, এখন তো এটার ফল আমরা পাই না। 15,000 20,000 টাকা মাছ, আর এইবার অভিযান ভরা লাইমা 3300 টাকা মাছ, একদিন থেকে 2700 টাকা বেচছে না, বন্ধ হলো 15-16 দিন। শরীয়তপুরের জেলেদেরও একই অবস্থা। জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের নলমুড়ি পর্যন্ত 59 কিলোমিটার পদ্মা মেঘনার কোথাও জালে ধরা পড়ছে না ইলিশ। মাছ না পাওয়ায় হতাশ এই জনপদের 30,000-এরও বেশি জেলে। নৌকা নামাইলে 8-10,000 টাকা খরচ হয়, এই 2-3,000 টাকার মাছ পাইতে আমাকে পোষায় না, আমরা এই কারণে নৌকা বন্ধ করে দিচ্ছি। জাল টানতে আসি, 3টা মাছ পাইছি, কোনো মাছ নাই নদীতে। তবে বৃষ্টি আর নদীর স্রোত বাড়লেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা ও গবেষকরা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণ ইলিশ পেয়েছে। তো তখন তাদের হয়তো ধারণা ছিল যে ঠিক আছে, এইটা ধারাবাহিকতা একবারে জুন জুলাই পর্যন্ত থাকবে। আসলে তো বিষয়টা এরকম না, এটা একটা ব্রিডিং সিজনের সাথে এটা একটা সম্পর্ক আছে। মাছটা উদানের দিকে ওঠার জন্য একটা ব্রিডিং সিজন, টাইম, তার ওয়েদারের সাথে একটা সম্পর্ক আছে। মূল সিজনটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যে কারণে এই অঞ্চলে যে ইলিশ আসবে মেঘনা মোহনা অঞ্চলে, সেটি বৃষ্টিপাতের উপর নির্ভর করে। করোনাকালে নদীর দূষণ কমায় পানির গুণাগুণ বেড়েছে। একই সঙ্গে অভিযান সফল হওয়ায় এবার ইলিশের উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা দেখছে মৎস্য বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আওয়াল রুবেল। রুবেল, ইলিশ ধরার ভরা মৌসুম সত্য, কেন জালে ইলিশ ধরা পড়ছে না, কি বলছে জেলেরা, এবং প্রতিদিন আরো দূরেতে কি পরিমাণ ইলিশ আসছে? আজ আষাঢ়ের 26শে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 4 মাস হচ্ছে ইলিশের ভরা মৌসুম। কিন্তু সবচেয়ে কঠিন যে বিষয়টি হচ্ছে যে এই আষাঢ়ের ভরা মৌসুম, আষাঢ়ের শেষ দিকে এসেও জেলেদের জালে ইলিশ আসছে না। বিশেষ করে চাঁদপুরের 60 নল থেকে সমুদ্র পর্যন্ত এই যে বিশাল বিস্তীর্ণ এলাকা, এই এলাকা কিন্তু ইলিশের চারণভূমি। ডিম ছাড়া এবং বড় হওয়ার জন্য কিন্তু এই মিঠা পুকুরে মিঠা পানিতে ইলিশ বিচরণ করে। এবং সবচেয়ে যে বড় যে কষ্টদায়ক বিষয়, জেলেদের জালে কিন্তু এখন কোনো ইলিশ আসছে না। হতাশ হয়ে জেলেরা ফিরছেন। গত 2 মাস, মার্চ এবং এপ্রিল,
জাটকার সংরক্ষণ মৌসুম থাকায় জেলেরা নদীতে নামতে পারেনি। আগামী অক্টোবর মাসে মা ইলিশ সংরক্ষণের সময় 21 দিন অবরোধ থাকবে। এছাড়া সমুদ্রে 65 দিন জেলেরা জাল ফেলতে পারে না। সব মিলিয়ে প্রায় 5 মাসেরও বেশি সময় জেলেরা থাকতে হয় বসে। আর বাকি যে সময়টি নদীতে জেলেদের মাছ আহরণ করার কথা, সেই সময়টি অনেক সময় জেলেদের জালে মাছ আসছে না। আমরা কথা বলেছিলাম চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মৎস্য বিজ্ঞানী ডক্টর আনিসুর রহমানের সাথে। তিনি অবশ্য আশার বাণী শুনিয়েছেন। তিনি বলছেন যে আগামী শ্রাবণ মাস থেকেই মূলত ইলিশের ভরা মৌসুম শুরু হবে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই সময়টাতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ আসবে। কারণ নদীর যে নাব্যতা খাদ্য এবং নদীর যে জৈব বৈচিত্র্যের যে পরিবর্তন ঘটেছে, তাতে করে ইলিশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু জেলেরা কিন্তু প্রচন্ড হতাশ, কারণ তারা হতাশ হয়ে ফিরছেন। এক একটি জেলে নৌকা নিয়ে নদীতে নামার পর প্রায় প্রতিদিন 5 থেকে 7 হাজার টাকা তাদের খরচ হচ্ছে, কিন্তু মাছ পাচ্ছে 1 থেকে 1.5 হাজার টাকা। কেউ আবার শূন্য হাতে ফিরছেন। ফলে এই যে জেলে পরিবারগুলোতে হতাশা বিরাজ করছে, অনেকে অনাহারে সেখানে জীবনযাপন করছেন। আমরা কথা বলেছিলাম চাঁদপুরের মৎস্য ব্যবসায়ীদের সাথে, যারা কোটি কোটি টাকা দাদন দিয়ে রেখেছেন নদীতে। তারা বলছেন এই মাছ না পাওয়ার কারণে তাদেরা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। টাকা নেই, মাছ নেই। বিশেষ করে এই সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইলিশ ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা, উৎপাদন বেড়ে যাওয়ার কথা। প্রতি বছরই কিন্তু সরকার নানান প্রণোদনার মধ্য দিয়ে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা করছেন। কিন্তু যদি নদীতে সেরকম পরিবেশ না থাকে, তাহলে ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন হওয়ার কথা, সেটা কিন্তু আসলে আসবে না। তবে সংকটের ফলে আসলে ইলিশের দামের ব্যাপারে আসলে কি পার্থক্য দেখা যাচ্ছে, সেই বিষয়টি একটু জানতে চাই। হ্যাঁ, আসলে যেহেতু ইলিশের আমদানি কম থাকার কারণে দাম কিন্তু এখন প্রচন্ড চড়া। এই আশ্বিন মাসে কিন্তু ইলিশের দাম কম থাকার কথা ছিল, কিন্তু আজকে আমরা বাজারের যে অবস্থা, 1 কেজি ওজনের যে ইলিশ, সেটা চাঁদপুরে আজকে বিক্রি হচ্ছে প্রায় 1100 টাকা কেজি ধরে, এবং 800-900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 900-1000 টাকা বা 800 টাকা এরকম। ইলিশের গুণগত মানের কারণে ইলিশের দাম এখানে ভেরিয়েশন হচ্ছে, তারতম্যর কারণে। তবে এই সময় কিন্তু ইলিশের দাম অনেক কম হওয়ার কথা। তবে নদীর নাব্যতা না থাকার কারণে, নদীতে বিশাল চড় পড়ে যাওয়ার কারণে কিন্তু ইলিশের তেমন এই মিঠা পানিতে ইলিশ আসছে না বলে জেলেরা জানিয়েছেন। তবে তাদের দাবি নদীর নাব্যতা রক্ষার জন্য জরুরি ভিত্তিতে যদি ড্রেজিং করা হয় এবং এখানে মাছের খাদ্যের সংকট যদি পূরণ হয়, তাহলে হয়তো যে স্রোত নামছে বানের পানির, এই বানের পানির স্রোতের কারণে সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ যদি উপরে উঠে আসে, তাহলে হয়তো এখানকার জেলেদের দেখা যায় যে ইলিশ মাছ ঘাটের থেকে যেই দামে বিক্রি হয়, সেটি যখন খুচরা বাজারে চলে যায়, তখন এর দাম আরো পরিমাণে বেড়ে যায়। এই বিষয়ে কোন রকমের কি তদারকি আপনি দেখতে পাচ্ছেন? আসলে স্থানীয় প্রশাসনের যে বক্তব্য, যেহেতু মুক্তবাজার অর্থনীতির কারণে যোগানের উপরে চাহিদা এবং যোগানের সাথে কিন্তু দামের তারতম্য হয়। তবে এখানকার যে স্থানীয় যে মাছ, চাঁদপুরের নদীর মাছ সুস্বাদু হওয়ার কারণে স্থানীয় বাজার এবং বিভিন্ন বাজারে চাঁদপুরের মাছের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আর যেটি আমাদের সমুদ্র উপকূলীয় জেলার মাছ, সেই মাছটি একটু নরম হওয়ার কারণে সেটার দাম কিন্তু কম। ফলে দুটি মাছের দামের মধ্যে কিন্তু সবসময় কিন্তু ভেরিয়েশন হয়। নিশ্চয়ই এই সংকট খুব শীঘ্রই কাটিয়ে উঠবে, হাসি ফুটবে জেলেদের মুখে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর থেকে জানাচ্ছে সহকর্মী আব্দুল আউয়াল। বন্যার পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে উত্তরের কয়েকটি জেলা ও কুষ্টিয়ায়। বেশ কিছু এলাকায় বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু ঘরবাড়ি। এজন্য বাঁধ নির্মাণে অনিয়ম ও নজরদারির অভাবকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানি কমে ভাঙন দেখা দিয়েছে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়ার 5 ইউনিয়নে। ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও রাস্তাঘাট। জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এখানে স্কুল চলে যাইতেছে, এখন চলে যাওয়ার পথে, আর এদিকটা বাড়ি ঘর ছিল সব নিয়ে গেছে, এদিকটা মসজিদ ছিল মসজিদ নিয়ে গেছে। বন্যার আগেই আমরা প্রত্যেকটা বিভাগীয় দপ্তরে জিও ব্যাগ সাপ্লাই নেওয়ার জন্য অনুমোদন দিই। এবার যে বন্যাটা যে ক্ষতিগুলো হয়েছে, তাৎক্ষণিকভাবে সেগুলা মেরামত করা হয়েছে। যমুনার পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি উপজেলার নদী তীরবর্তী এলাকায়। দুর্গতরা আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। আমরা কোথাও যাওয়ার জায়গা নাই, গরু বাঁধের ভিতরেই পালি,
যা কিছু করি বাজারই বোঝে আমার সংসার। অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছি এবং বেশিরভাগ অংশই আমরা প্রতিরক্ষার আওতায় এনেছি এবং এই এলাকার আশপাশে যে এরিয়াগুলো আছে সেগুলোও নদী ভাঙন মুক্ত আছে। শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হওয়ার পথে নারায়ণখোলা গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে গেছে শতাধিক বাড়িঘর। অবৈধ বালু ব্যবসায়ীরা এখান থেকে ড্রেজার দিয়ে মাল উত্তোলন করার ফলে যে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং নদীর গতিপথ পরিবর্তন হয়ে আস্তে আস্তে রাস্তাঘাট বাড়িঘর অলরেডি ভেঙে চলে যাচ্ছে। পদ্মার ভাঙনে হুমকিতে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি সহ কয়েকটি গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে ঠেকানো যায়নি ভাঙন। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘর ফাটি একদম ভাঙিছিরি হয়ে গেছে, আমার থাকার মতন কোনো পরিস্থিতি নাই। যে যে জায়গায় ভাঙন শুরু হয়েছে আমরা ইতিমধ্যে ভিজিট করেছি সেই জায়গাটা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। 2018 সালে প্রায় 176 কোটি টাকা ব্যয়ে শিলাইদহে বাঁধ নির্মাণ করা হয়। অভিযোগ আছে সে সময় অরক্ষিত রেখে দেওয়া হয় কুমারখালীর প্রায় 1.5 কিলোমিটার অংশ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, শিলাইদহ কুমারখালীতে কি পরিমাণ এলাকা ভেঙেছে, সবচেয়ে ঝুঁকিতে রয়েছে কোন কোন এলাকা? মিলন, আমাকে শুনতে পাচ্ছেন? জানতে চাচ্ছিলাম শিলাইদহ কুমারখালীতে কি পরিমাণ এলাকা ভেঙেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা কোনগুলো? মিলন, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনছি ভাই। মিলন, শিলাইদহ কুমারখালীতে কোন কোন এলাকার সবচেয়ে বেশি ভেঙেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কোনগুলো জানাবেন? আসলে কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহ ইউনিয়নের বিশেষ করে কোমরকান্দি এবং কালুয়া যে পয়েন্ট আছে এই দুটি পয়েন্টে আগাগোড়া ঝুঁকিপূর্ণ। কারণ যে বাঁধটি নির্মাণ হয়েছিল 2018 সালে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে, এই বাঁধটি কিন্তু আসলে এলাকাবাসীর দাবি যে এই বাঁধটি সঠিক পরিকল্পনা অনুসারে নির্মিত হয়নি। কারণ এই শিলাইদহ কুঠিবাড়িকে কেন্দ্র করে কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল এবং এই কুঠিবাড়িকে রক্ষণাবেক্ষণের জন্য বা রক্ষা করার জন্য পদ্মা থেকে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু আসলে কালুয়া এবং কোমরকান্দির মাঝামাঝি প্রায় বেশ খানিকটা জায়গা, যে জায়গাটি আসলে মূলত এই বৃষ্টির পানি বাড়ার সাথে সাথে পদ্মায় কিন্তু ভাঙনের কবলে পড়ে, সেই ভাঙন থেকে রক্ষা করার জন্য কিন্তু এই শিলাইদহ কুঠিবাড়িকে এই বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু আসলে মূল যে জায়গাটি সেই জায়গাটিকে বাদ রেখে কিন্তু দুই পাশে বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটিকে এলাকাবাসী বলছে অপরিকল্পিত। ইতিমধ্যে কিন্তু আসলে বেশ কিছু গ্রামবাসীর ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং বেশ কিছু এলাকাবাসী তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। ঝুঁকির মুখে পড়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত পানি উন্নয়ন কর্তৃপক্ষের যারা আছেন তারা কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয়নি। আমি এই ব্যাপারে কথা বলেছিলাম শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সালাউদ্দিন তারেক। তিনি যেমনটি বলেছিলেন যে আসলে প্রত্যেক বছরই যখন পদ্মা নদীতে এই সময়টাতে পানি বাড়ে তখনই কিন্তু এই এলাকাটা একটা ঝুঁকির মধ্যে থাকে। আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো। কুষ্টিয়া থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। বিশ্বে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। 24 ঘন্টায় আবারও রেকর্ড সংখ্যক 2,22,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 5,000-এর বেশি মানুষের। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে 1200 জনের। দেশটিতে নতুন করে 42,000-এরও বেশি নতুন রোগী শনাক্তে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 17.5 লাখ। টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 61,000-এর বেশি। মৃতের সংখ্যা প্রায় 1,36,000। ভারতে আবারও একদিনে 25,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। 450-র বেশি মানুষের মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে 21,500। এছাড়াও মেক্সিকোতে 782, কলম্বিয়ায় 187, পেরুতে 181, রাশিয়ায় 176 ও চিলিতে 109 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহ থেকে নতুন নিরাপত্তা নির্দেশনা আরোপ করতে যাচ্ছে গ্রিস। কড়াকড়ি আরোপ হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যেও। করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গেল চলতি বছরের এশিয়া কাপ। 2021-এর জুনে টুর্নামেন্ট হবে শ্রীলঙ্কায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেপ্টেম্বরে হবার কথা ছিল এশিয়া কাপ। নতুন সূচি অনুযায়ী 2022 আসরের আয়োজক পাকিস্তান। ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিন বাধ্যবাধকতা সহ একাধিক বিষয়ে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে এসিসি।
এশিয়া কাপ নিয়ে জল ঘোলা হয়েছে। আয়োজক পাকিস্তান বলে ভারতের সাড়া মেলেনি। খেলা হওয়ার কথা ছিল আরব আমিরাতে, পরবর্তীতে সেটা শ্রীলঙ্কায় চলে যাওয়ার গুঞ্জন চাওয়ার হয়। করোনা সংকটে যখন টি-20 বিশ্বকাপে স্থগিত হওয়ার পথে, তখন এশিয়া কাপ নিয়ে আশা করা কঠিন। বুধবার টুর্নামেন্ট বাতিলের খবর জানিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। दिसंबर में हमारा पहला फुल सीरीज है। एशिया कप कैंसिल हो चुका है जो सितंबर में था। গাঙ্গুলির কথা ভিত্তিহীন। টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রথম প্রতিক্রিয়াটা এমনই ছিল পিসিবির পক্ষ থেকে, যদিও স্বল্প ব্যবধানে বিসিসিআই সভাপতির মন্তব্যকে সমর্থন করেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। জানিয়ে দেন, করোনা পরিস্থিতি বিবেচনায় হচ্ছে না এবারের এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া কাপ পেছানোর ঘোষণা দিয়েছে। 2021 জুনে টুর্নামেন্ট হবে শ্রীলঙ্কায়। পরের বছর আয়োজক পাকিস্তান। ভ্রমণে বিধিনিষেধ, কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা এবং স্বাস্থ্য ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অংশগ্রহণকারী দলগুলোর অংশগ্রহণের যে চ্যালেঞ্জ বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, স্পেশালি টিম ট্রাভেল রেস্ট্রিকশন এবং টিমের প্রিপারেশন, এই বিষয়গুলোকে বিবেচনায় এনেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে যে এবছরের এশিয়া কাপটা আগামী বছরের জুনের যে কোনো একটা সুবিধাজনক সময় আয়োজন করা যেতে পারে। সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এশিয়া কাপ, তা মাথায় রেখে জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা ছিল বিসিবির। এখন টুর্নামেন্ট পেছানোয় রিয়াদ তামিমদের অনুশীলন আরও পিছিয়ে গেল। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।